শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 38। তো পৃষ্ঠা নং 38 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমত হচ্ছে যে একটি চক দেয়া আছে। চক নাম্বারটা হচ্ছে যে চক 6, আর এখানে হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। এই ইনস্ট্রাকশনের আলোকে এই চকটি ফিল আপ করতে হবে। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে তোমার দলের প্রতিযোগিতার খেলার স্কোর চক 6 লিখে ফেলো। তার মানে হচ্ছে যে আমরা যে খেলাটা দিয়েছি, ক্যারাম খেলাটা, এখানে হচ্ছে যে মানে হচ্ছে যে আমাদের দলের যে স্কোরটা হয়েছে সেটি হচ্ছে যে আমরা এই ছক 6 এর মধ্যে ফিল আপ করতে হবে। তো আমরা হচ্ছে যে আইডিয়া করে আমরা তোমাদের জন্য একটি মানে আমরা আমাদের নিজেদের মতো করে তোমাদের জন্য একটি সমাধান রেডি করে রেখেছি এটার জন্য। আচ্ছা, তো চলো এরপরে দেখি কি আছে এই পৃষ্ঠার মধ্যে। এই পৃষ্ঠার মধ্যে আছে যে ক্যারামের গুটির সঙ্গে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে? নিচে ছবি এঁকে দেখাও তো, আর ভেবে বলো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, বললো যে ক্যারামের গুটির সঙ্গে মানে স্ট্রাইকের যখন ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে কি স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হয় কিনা, আর হচ্ছে যে এটার একটা ছবি এঁকে এখানে দেখাইতে বলছে। আর বললো যে আর ভেবে বলো তো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তিত হচ্ছে। তার মানে হচ্ছে স্ট্রাইকের ধাক্কা যখন লাগে, লাগার পরে গুটিগুলোর দিকের পরিবর্তন হচ্ছে কিনা এটা হচ্ছে তোমাদেরকে এখানে বুঝিয়ে লিখতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য খুব সহজভাবেই আমরা হচ্ছে যে এগুলো রেডি করে রেখেছি আসলে আমাদের আনসার সেকশনে। তো হচ্ছে যে আমরা তোমাদেরকে এখন সেখানে নিয়ে যাব। আর যাওয়ার আগে একটি কথা, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে হচ্ছে যে অবশ্যই আমরা তোমাদের থেকে এটা প্রত্যাশা করতে পারি যে তোমরা একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবে, এবং হচ্ছে যে পরবর্তী ভিডিওগুলো তোমরা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। তো চলো আর কথা না, আমরা হচ্ছে তোমাদেরকে এখন আনসার সেকশনে নিয়ে যাব। এই যে এটা হচ্ছে যে আমাদের আনসার সেকশন, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 38 পৃষ্ঠার সমাধান, চক হচ্ছে যে 6। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে আমরা এখানে যেটা সাজিয়েছি সেটা হচ্ছে যে চারজন সদস্যের নাম দিয়েছি আমরা। আসিফ, তারপরে দিয়েছি নাদিম, তারপর হচ্ছে আকাশ, এরপর হচ্ছে মামুন। তো আসিফের হচ্ছে সাদা গুটি 2টি, নাদিমের 2টি, আকাশের 2টি, আর হচ্ছে যে মামুনের 1টি। এটা এইভাবে আমরা সাজিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে কালো গুটি আসিফের 2টি, নাদিমের 3টি, আকাশের 3টি, আর মামুনের 1টি। আচ্ছা, এরপর হচ্ছে যে লাল গুটি আসিফের 0, নাদিমের 1টি, তারপর হচ্ছে যে আকাশের 0, মামুনের 0। তাহলে হচ্ছে যে এরপরে মোট পয়েন্ট হচ্ছে যে আমরা আসিফ 30, তারপরে নাদিম 55, আকাশ 35, মামুন 15। আর হচ্ছে যে অবস্থান কে কোন স্থান অধিকার করেছেন? আসিফ তৃতীয়, নাদিম প্রথম, আর আকাশ দ্বিতীয়, আর হচ্ছে যে মামুন চতুর্থ। তো মোটামুটি এই ছিল আমাদের প্রথম চকের সমাধান। আচ্ছা, এরপর হচ্ছে যে এখন আমাদেরকে এই বক্সটির যে সমাধানটি আছে সেটি আমাদেরকে সলভ করতে হবে। তো সেটিও আমরা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুব সহজভাবে রেডি করে রেখেছি। এই যে সেটি হচ্ছে যে এই যে এটা। তো এখানে আমরা প্রথমত লিখেছি যে এই যে ক্যারামের গুটির সঙ্গে স্ট্রাইকে ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে? নিচে ছবি এঁকে দেখাও তো, আর ভেবে বলো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তিত হচ্ছে। তো আমরা প্রথমত এটাকে এভাবে সাজিয়েছি যে ক্যারামের গুটির সঙ্গে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, নিচে ছবি এঁকে দেখানো হলো। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এখানে একটা ডেমো ছবি দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে আরো সুন্দর ছবি এঁকেও তোমরা এটি সমাধান করতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমরা লিখেছি যেটা যে ক্যারাম বোর্ড খেলায় নিচের গুটিকে স্ট্রাইকার দ্বারা আঘাত করলে ধাক্কা লাগার পর উপরে থাকা গুটি স্থিতি জড়তার দরুন নিচের গুটির অবস্থান জায়গায় পড়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা লিখেছি এখানে যে আমরা জানি স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা হলো স্থিতি জড়তা। আচ্ছা, বল প্রয়োগে নিচের গুটিটি অবস্থার পরিবর্তনের ফলে উপরের গুটির স্থির অবস্থান হতে গতিশীল হয়ে কিছু উলম্ব দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, নিচের গুটির অবস্থানে পুনরায় স্থির অবস্থা প্রাপ্ত হয়। আচ্ছা, সুতরাং স্থিতি জড়তার কারণে ক্যারাম বোর্ডের নিচে
গুটিগুলোর গতির দিক পরিবর্তিত হয়। তো তোমরা হচ্ছে যে এটি ধীর স্থিরভাবে পড়লে তোমরা হচ্ছে যে আশা করি ইনশাল্লাহ এই ব্যাখ্যাটি বুঝতে পারবে। আচ্ছা, আর আমরা চলে যাচ্ছি যে এরপরে কি আছে। এরপরে হচ্ছে যে এখানে আরেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেখানে বলা হয়েছে যে আচ্ছা, ক্যারাম বোর্ডে যে বরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে? আচ্ছা, বরিক পাউডার কেন দেওয়া হয় বলো তো? না দিলেই বা কি হয়? আচ্ছা, তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। তার মানে হচ্ছে যে আমরা যেই বরিক পাউডারগুলো ব্যবহার করি ক্যারাম বোর্ড খেলার সময়, তো হচ্ছে যে ওই ক্যারাম খেলার পাউডারগুলো কি আসলে দিতেই হয় কিনা বা এগুলোর প্রয়োজন কতটুকু, সেই বিষয়ে আসলে এখানে আমাদেরকে বিস্তারিত লিখতে হবে। তো সেটা হচ্ছে যে তোমাদের জন্য সেটাও আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি এই যে এখানে। তা আমরা হচ্ছে যে এখানে লিখেছি, উত্তরটা এভাবে লিখেছি যে ক্যারাম বোর্ড সাধারণত পিচ্ছিল থাকে না। ক্যারাম বোর্ডটা কি থাকে না? সাধারণত পিচ্ছিল থাকে না। এটির পৃষ্ঠতল খসখসে অমসৃণ থাকে। তো হচ্ছে যে গুটিগুলো দ্রুত অবস্থান পরিবর্তনের কারণে মসৃণ পৃষ্ঠের প্রয়োজন হয়, মানে গুটিগুলো যেন দ্রুত অবস্থানে পরিবর্তন করতে পারে, সেই জন্য আসলে পৃষ্ঠটার মসৃণ হওয়া প্রয়োজন। অমসৃণতা দূর করে ক্যারাম খেলায় স্বাচ্ছন্দ্য আনতে বরিক পাউডার ব্যবহার করা হয়। তো এই যে অমসৃণতা দূর করার জন্যই আসলে বরিক পাউডারটা ব্যবহার করা হয়। ক্যারাম বোর্ডে বরিক পাউডার ব্যবহার না করলে গুটিগুলো ঠিকমতো গন্তব্যস্থানে পৌঁছায় না। আসলে আমরা যারা ক্যারাম খেলি আমরা জানি যে আসলে ক্যারাম বোর্ডে বরিক পাউডার ব্যবহার না করলে আসলে গুটিগুলো ঠিকমতো আসলে গন্তব্যস্থানে পৌঁছায় না। তো মোটামুটি এই ছিল আমাদের পৃষ্ঠা নং 38-এর সমাধান। আশা করি তোমরা খুব সহজে এটি ধরতে পেরেছো।